নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন বুদ্ধদেব গুহ রচিত ধোকার ডালনা। গল্পটি শুনুন। আশা করছি এই গল্পটিও আপনাদের বেশ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আপনারা প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। ড্রাইভার শিবশরণ গাড়ি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে পার্ক করে এসে বলল, কাল কিতনা বাজে আয়েগা মেম সাহব? স্মিতা একটু ঝাঁঝালো গলাতে বলল, पूछने का क्या है? रोज सुबह में जितना बाजी आता है वही टाइम में आओ। जी हाँ, বিরক্তির সঙ্গে বলে ফ্ল্যাটের দরজার ল্যাচটা খোলা রেখে দিয়ে কি ভেবে একটু হেসে সেটাকে লাগিয়েই দিল। তারপর ইন্টারকমে রিসিভারটা তুলে একতলার রিসেপশনে ফোন করে জিজ্ঞেস করলো, সেন সাহেব কি বাইরে গেছেন? 9th ফ্লোর থেকে বলছি। নিচ থেকে বলল, ম্যাডাম, আমার ডিউটি তো বেলা 4টেতে শুরু হয়েছে, আমি আসার পরে যাননি। তবে যদি গ্যারেজের পেছনের দরজা দিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে গিয়ে থাকেন তাহলে পেছনের গেটের সিকিউরিটি গার্ড বলতে পারবে। বলেই বলল, গাড়ি নিয়ে গিয়ে থাকলেও আমি আসার আগেই গেছেন। লাল মারুতি নিয়েই তো যাবেন গেলে। ও গাড়ি আমি যেতে দেখিনি। গ্যারেজ থেকে উঠে গাড়ি তো আমার সামনে দিয়ে যেত গেলে, তবে 4টের আগে গিয়ে থাকলে জানি না। পেছনের গেটের সিকিউরিটিকে একবার জিজ্ঞেস করুন, বড় বেশি কথা বলেন আপনি। ঠিক আছে, জিজ্ঞেস করে আমি জানাচ্ছি। সারাদিন এয়ার কন্ডিশন ঘরে কাজ করার পর এয়ার কন্ডিশন গাড়ি চড়ে বাড়ি ফিরেই গরমে গা একেবারে প্যাঁচ প্যাঁচ করে। তবু বিমলেন্দুকে ফ্ল্যাটের সেন্ট্রাল এয়ার কন্ডিশনার চালাতে মানা করেছে ও। দুপুরটা বেডরুমের উইন্ডো টাইপটা চালিয়েই বিমলেন্দু ঘুমোয় বা টিভি দেখে। সন্ধেবেলা বাড়ি ফিরে দুজনে মিলে চা খাওয়ার পর দুজনই একসঙ্গে চানে যায়। বিমলেন্দু গেস্ট রুমের বাথরুমে আর স্মিতা বেডরুমের বাথরুমে। বাথটবে শুয়ে থাকে মিনিট 15, অনেকখানি বাথ সল্ট ছড়িয়ে সারা শরীর এলিয়ে দিয়ে। শরীরের অণু পরমাণু থেকে ক্লান্তি অপনোদিত হলে তারপরে ভালো করে তোয়ালে দিয়ে গা মাথা মুছে সর্বাঙ্গে ইউরিকোলন এবং পাউডার লাগিয়ে বারমুডাস আর কটনের ঢোলা টপ পরে বসার ঘরে আসে। না বলে তো কেউ আসে না কোনো ব্যস্ত মানুষের কাছে। আজ কারোর আসার কথা নেই। অফিসের পরে কেউ এলে ক্লান্তও লাগে। শনি রবির কথা আলাদা। বিমলেন্দুই তার হাউসকিপার হাজবেন্ড, নিজের কিছুই প্রায় করতে হয় না। তবু উইকডেজে কারো আসার টেনশন হয়। রোজ খায় না, তবে সপ্তাহে 2-3 দিন খায় একটা কি দুটো ব্লাডি মেরি। খুব যত্ন করে বানিয়ে দেয় বিমলেন্দু। বিমলেন্দু হুইস্কি খায় সোডা দিয়ে। স্মিতা বলে স্কচ খেতে, কিন্তু বিমলেন্দু খায় না, রয়্যাল চ্যালেঞ্জই খায়। বলে পরের পয়সাতে অত ফুটুনি ভালো নয়। আমি কি তোমার পর? স্মিতা বলে। পরই তো। স্বামী স্ত্রীর সম্পর্ক হলে কি আপন হয়?
তাছাড়া যে স্বামী স্ত্রীর আশ্রিত জীব, যে রোজগারের জন্য কাজ করে না, যার আলাদা রোজগারও নেই, এ কাগজে সে কাগজে দুটো একটা ফিচার লিখে কখনো সখনো সামান্য টাকা যে পায়, তার সমঝে চলাই উচিত। স্মিতা উত্তরে বলে, তোমার নানা রকম হ্যাং আপস হয়ে গেছে ইদানিং। তুমি তো এরকম ছিলে না বিমু। তুমি কি ভুলে গেছো যে একটা সময় তোমার টিউশনির টাকাটাই আমাদের একমাত্র রোজগার ছিল? তোমার সেই বহু কষ্টার্জিত রোজগারে আমরা কত কষ্ট করে থেকেছি। আমার পড়াশোনা তোমার জন্যই চালিয়ে যেতে পেরেছি। আমি ভুলিনি সেসব দিনের কথা। তখন আমাদের আরাম বলতে কিছুই ছিল না, কিন্তু কত আনন্দ ছিল বলতো। বিমলেন্দু উত্তর দেয় না, চুপ থাকে। স্মিতা বলে, আজ কি মেনু? টমেটো স্যুপ, ব্রাউন ব্রেড, চিকেন রোস্ট উইথ ম্যাশ পটেটো আর রসগোল্লার পায়েস। বাহ, দারুণ! স্যুপটা কি ফ্রেশ টমেটোর না নরের? ফ্রেশ টমেটোর। আমি যতদিন আছি তোমার বিড়ি মাইনের কুক, ততদিন প্যাকেটের স্যুপ খাবে কেন তুমি? যাই বলো আর তাই বলো, তোমার রান্নার হাতটা কিন্তু ক্রমশই ভালো হচ্ছে। না হলে যে চাকরি যাবে, খাবো কি? স্মিতা রেগে উঠে বলে, দেখো, সব সময় এক ইয়ার্কি ভালো লাগে না। ইয়ার্কি? ইয়ার্কি নয়। এবারে জামা কাপড় ছেড়ে চানে যেতে হয়। বিমলেন্দু কোথায় গেল তাকে না বলে? কোনো নোটও রেখে যায়নি। ধীরে ধীরে অনেকই বদলে যাচ্ছে ও। স্মিতা নিজেও কি বদলাচ্ছে না? বদলেছে, কিন্তু নিজের বদলটা নিজের চোখে পড়ে না তেমন করে। আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটা একই রকম দেখায় নিজের চোখে। স্মিতা বসার ঘরে সোফা ছেড়ে উঠে দরজার ল্যাচটা খুলে দিল। বিমলেন্দু ফিরে এলে ওর ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ঢুকবে। ল্যাচটা লাগানো থাকলে ঢুকতে পারবে না। তারপর সেন্ট্রাল এয়ার কন্ডিশনারটা সুইচ অন করে জামা কাপড় খুলতে বেডরুমে গেল। এয়ার কন্ডিশন একটা নয়, চারটে। স্প্লিট এয়ার কন্ডিশনার মেশিনগুলো সব বাইরে, যাতে শব্দ না হয় ভেতরে। তবে সুইচ একটাই। এছাড়া প্রত্যেক বেডরুমে উইন্ডো টাইপ মেশিনও আছে। বাথরুমে ঢুকেই দেখল গিজারের সুইচটা অফ করা। রোজ বিমলেন্দু ওদের বেডরুমের গিজারের সুইচটা 5টা নাগাদ অন করে দেয়। সুইচটা অন করাই থাকে। অটো কাট আউট আছে। লাল আলোটা জল গরম হলেই নিভে যায়। বাথটবের কল খুললে তবেই আবার আলো জ্বলে ওঠে। গিজারের সুইচটা অফ করা আছে, মানেই বিমলেন্দু অনেকক্ষণ হলো বেরিয়েছে। বেডরুমে যাওয়ার আগে একবার ড্রয়িং রুমে গিয়ে কম্পিউটারটা ঢাকনি খুলে মাউসটা হাতে নিয়ে সামান্য সাফ করে দেখল তার বাড়ির ইমেলে কোনো মেসেজ আছে কিনা। হুস্টন থেকে মুন্নিরই মেইল পাঠানোর কথা। একটি চাইনিজ ছেলের সঙ্গে তার এঙ্গেজড হবার কথা গতকাল। ছেলেটির নাম চাং ওয়ান। কম্পিউটারের কাছে গিয়েও কি ভেবে আবার বাথরুমেই ফিরে গেল। গিজারটা অন করে দিয়ে তারপর ফিরে এলো। গরমের দিনে গরম জল না হলেও চান করা যায়, কিন্তু অভ্যেস হয়ে গেছে। ডক্টর চোপড়া বলেছিলেন ওর বাতের ধাত, সারা বছর গরম জলে চান করাই ভালো। কম্পিউটারের সামনে এসে সেটাকে খুলল। না, কোনো মেইল নেই। একবার কিচেনে গিয়ে
ফ্রিজটা খুলল। তরি তরকারি, ডিম, চিকেন, ল্যাম্বস লেগ, হ্যাম, বেকন, সসেজে ফ্রিজ ঠাসা। রেড মিট খেতে ডাক্তার চোপড়া একেবারে মানা করেছেন দুজনকেই, অথচ বিমলেন্দু রেড মিটই খাবে জেদ করে। ডক্টর চোপড়ার কথা ও শোনে না। হাজরার মোড়ে এক হোমিওপ্যাথকে দেখায়, বলে গরিবের হোমিওপ্যাথিই ভালো। এক পাশে বিয়ারের বোতল, তার পাশে কাসুন্দির দুটো বড় বোতল। স্মিতা বলে যে ইটালিয়ান মাস্টার্ড খাও, তা না, গড়িয়াহাট বাজার থেকে কাসুন্দি কিনে নিয়ে আসবে। ব্রেকফাস্টে লিচু আর কালোজাম খাবে কাসুন্দি দিয়ে, ডাবল ডিমের পোচ, সসেজ ও বেকনের সঙ্গে। দেদার কাসুন্দি ঢেলে। কিছুদিন হলো লক্ষ্য করছে স্মিতা যে ও যাই করতে বারণ করে বিমু ঠিক তাই করে। স্মিতাকে ডিফাই করার একটা চেষ্টা তো আছেই, চেষ্টাটা এক্সিবিটও করে, সেটাই খারাপ লাগে স্মিতার। দরজা খোলা ফ্রিজটার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে স্মিতার মনে পড়ল বহুদিন ও নিজের হাতে ফ্রিজের দরজা খোলেনি। ভালো করে দেখল ভিতরে, না, ধোকার জানলা তো নেই। কথাটা ছিল শনি রবিবার ও ছুটির দিনে ও নিজেও দু এক পদ রান্না করবে, কিন্তু সে কথা রাখা যায়নি। অভ্যেস একবার ছেড়ে গেলে তাকে ফিরিয়ে আনা বড়ই কঠিন। রান্না করার অবশ্য দরকার হয় না ছুটির দিনে, পার্টি তো লেগেই থাকে। তাছাড়া এখন কলকাতাতে খাওয়ার জায়গার অভাব, শুধু পকেটে টাকা অথবা ক্রেডিট কার্ড থাকলেই হলো। ওবেরয় গ্র্যান্ডের থাই রেস্তোরাঁ, তাজের চাইনিজ, নয়তো মেনল্যান্ড চায়না। গুরুসদয় রোডে নতুন চাইনিজ রেস্তোরাঁ হয়েছে, দ্য বেস্ট ইন টাউন। এতদিন তাদের বার লাইসেন্স ছিল না, এখন সেটাও পেয়েছে। তাছাড়া ওটার মালিক নাকি এক বাঙালি। উজালা 4 বুধওয়ালার যিনি মালিক, তিনি। ফ্যান্টাস্টিক। কে বলে বাঙালি ব্যবসা করে না? মেনল্যান্ড চায়নাতে যখন খায় তখন কনজিউমার সারপ্লাসটা যেন বাঙালি মালিকানার কারণে অনেকখানি বেড়ে যায়। ডাইনিং রুমে ঘড়িটাতে দেখল 7:30। ও প্রায় 45 মিনিট হলো বাড়ি ফিরেছে। কি করে সময় যায়! এবারে সত্যি একটু উদ্বিগ্ন হলো স্মিতা বিমলেন্দুর জন্যে। সে কোথায় গেল সেজন্যে তো বটেই, ফ্রিজে রান্না করা কোনো খাবারই নেই যে, সেজন্যেও। ড্রাইভারকে ছেড়ে দিয়েছে, নইলে শরৎ বোস রোডের টুটু বসুর ট্যাংরা কাইজিন থেকে কিছু চাইনিজ খাবার আনিয়ে নিতে পারত। কিন্তু বিমু গেলটা কোথায়? চিরদিনের ইরেসপন্সিবল লোক একটা, আক্কেল বলে কোনো দিনই কিছু ছিল না। এখন করে কি স্মিতা? এমন কখনো করেনি আগে বিমলেন্দু। চিন্তিত মুখে টেলিফোনের পাশের সোফাটাতে বসে প্রদ্যুম্নকে ডায়াল করল। ধরিত্রী ধরল, বলল, হাই স্মিতা, লং টাইম নো সি। গজদারের বাড়ির পার্টিতে যাচ্ছ তো আগামী শুক্রবার? হোপ টু সি ইউ দেয়ার। এখনো ঠিক নেই ধরিত্রী, একটা ব্যাপারে ফোন করেছি এখন। বাই এনি চান্স বিমলেন্দু কি প্রদ্যুম্নর কাছে গেছে? না তো, বিমলেন্দু তো গত 6 মাসে একদিনও আসেনি, এমনকি একটা ফোনও করেনি। প্রদ্যুম্ন বলছিল বিমলেন্দু নাকি ইংরেজিতে উপন্যাস লিখছে। বুলশিট। স্মিতা বলল, আকাশ কুসুম অনেক কল্পনাই তো করলো জীবনে, সত্যি সত্যি কোনটা আর করলো? তারপর বলল,
যে কোর্টশিপের সময় আমাকে একটা চিঠি লেখেনি সে লিখবে উপন্যাস? জিনিয়াস ইজ 90% পার্সপিরেশন অ্যান্ড 1% ইন্সপিরেশন। ধরিত্রী, মেহনত যে করতে না পারে বা করতে না চায় তার কিছুই হয় না। ইংরেজিতেই লিখুক কি বাংলাতে, লেখা কি অত সহজ কর্ম নাকি? আই ডোন্ট নো। তাহলে তোমাদের ওখানে যায়নি? প্রদ্যুম্নকে একবার জিজ্ঞেস করবে। এই নাও কথা বলো। হাই হাই, বিমলেন্দু ইজ মিসিং। লালবাজারে খবর দেবো কি? না, এখনো নয়, তবে ব্যাপারটা চিন্তার। এমন কোনোদিনও করে না। ফোন না করে একটা নোট না লিখে এমন নিরুদ্দেশ হওয়া আনথিঙ্কেবল। যাই হোক, আমি বাড়িতেই আছি স্মিতা, দরকার হলে তো জানাবেই। বিমু বাড়ি ফিরলেও একটা ফোন করে আশ্বস্ত করো। থ্যাংক ইউ প্রদ্যুম্ন। আমি কি তোমার ওখানে চলে যাব? প্রদ্যুম্ন বলল, না না, তার দরকার নেই, হলে জানাবো। এই প্রদ্যুম্ন একজন ওভারসেক্সড পুরুষ, বিমু যেমন আন্ডারসেক্সড পুরুষ। আসলে সেক্সের ব্যাপারে মনটাই যে আসল, এই সরল সত্যটা দুজনের একজনও বোঝে না। প্রদ্যুম্ন স্মিতাকে ফ্রেডরিক ফরসাইথের দ্য কাপলস বইটি পড়তে দিয়েছিল, মানে প্রেজেন্ট করেছিল ওর এক জন্মদিনে, অনেক কিছু লিখে টিকে। বইটি ধীরে সুস্থে পড়ার পর স্মিতা বুঝেছিল কেন ওই বইটি দিয়েছিল প্রদ্যুম্ন। পুরুষ মাত্রই ছুকছুকে, পরে রান্নাঘরে ঢোকে হুলো বেড়ালের মতো, ঢেকে রাখা মাছ খেয়ে যেতে চায় চুরি করে। সেসব অর্ডিনারি বেড়ালকে তাড়া দিলেই তারা জানলা গলে লাফিয়ে পালায়। কিন্তু প্রদ্যুম্ন স্বভাবটা ছুকছুকে নয়, ওর স্বভাব হেঁকা দেয়। গরম লোহার মতো ওর স্বভাব। ওকে শায়েস্তা করতে তাড়া দেওয়াই যথেষ্ট নয়, হাতুড়ির দরকার। হাতুড়ি খেয়েওছে সে একবার স্মিতার কাছে। পুরুষ যাত্রার উপরেই স্মিতার ঘেন্না ধরে গেছে। সেই প্রেক্ষিতে তার সঙ্গী বিমলেন্দু একেবারেই অন্যরকম, ভেরি রেসপেক্টেবল ইন অল রেসপেক্টস। লিভ টুগেদার করলে এমন পুরুষের সঙ্গেই করতে হয়, যে মায়ের মতো তার নারীকে আগলে রাখে, কমলা লেবুর পায়েস করে খাওয়ায়, আম আইসক্রিম, চকোলেট সুফলে। যখনই আদর করতে বলে চেটেপুটে বিমলেন্দু আদর করে স্মিতাকে। স্মিতার সব রকম শারীরিক ও মানসিক সুখকে নির্বিঘ্ন করে। সে যে স্মিতার রোজগারে খায়, সেজন্য তার কিছুমাত্র কমপ্লেক্স নেই, ছিল না অন্তত এত বছর। কিছুদিন হলো কি যে হচ্ছে। এমন সময় ইন্টারকমটা বাজলো। বিমু এলো কি? পরক্ষণে নিজেকে বলল, বিমু এলে নিজের সিকিউরিটি কাউন্টার থেকে ইন্টারকমে খবর দেবে কেন? সে তো নিজেই উঠে আসতো। রিসিভার তুলে বলল স্মিতা, গলার স্বরকে প্রয়োজনের বেশি গম্ভীর করে, ইয়েস মেম সাহেব, একজন এসেছেন একটা টিফিন ক্যারিয়ার নিয়ে, সঙ্গে সাহেবের চিঠি। কোন সাহেবের? সেন সাহেবের? হ্যাঁ মেম সাহেব, আমাদের সাহেবের। পাঠিয়ে দেবো ওকে? এক মুহূর্ত ভাবল স্মিতা, তারপর বলল, দিন, পাঠিয়ে দিন ওপরে। একটু পরে দরজার বেল বাজল। দরজা খুলতেই দেখল মলিন পোশাকের দীন চেহারার বছর 16-17 একটি ছেলে টিফিন ক্যারিয়ার এবং
একটি চিঠি নিয়ে দরজাতে দাঁড়িয়ে। ছেলেটি যে আলিপুরের এই ছকছক তকতকে মাল্টি স্টোরির বাড়ির বৈভবে অত্যন্ত ক্লিষ্ট ও ভীত, তা তার মুখ দেখেই বোঝা গেল। ওগুলি স্মিতার হাতে দিয়ে সে বলল, আমি যাই। তুমি কে? অত্যন্ত রূঢ় স্বরেই জিজ্ঞাসা করল স্মিতা। ছেলেটি বলল, চামেলি আমার দিদি হয়। কে চামেলি? কোন চামেলি? চেতলার চামেলি, যে আমার ফ্ল্যাট ঝাড়পোছ করতো, রান্না করতো। হ্যাঁ। তার সঙ্গে সেন সাহেবের কি সম্পর্ক? তা তো আমি জানি না। বিমুদা আপনাকে এই চিঠি আর টিফিন ক্যারিয়ারে করে ধোকার ডালনা পাঠিয়েছেন। দিদি সারাদিন ধরে বানিয়েছে। বলেই বলল, আমি যাই এবারে। টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাবে না? পরের জিনিস রাখি না আমি। না না, সে পরেই হবে খন, আমি এখন যাই। স্মিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ছেলেটি দুড়দাড় করে সিঁড়ি বেয়ে চলে গেল দৌড়ে, লিফটের অপেক্ষাতে না থেকে। আলিপুরের এই 12তলা বাড়ি দেখে তার বোধহয় মাথা ঘুরে গিয়েছিল। বাইরে থেকে দেখা এক, আর বাড়ির ভেতরে ঢুকে দেখা আর এক। অপমানে রাগে ঘেন্নায় স্তম্ভিত হয়ে বসে পড়ল স্মিতা সোফার উপর, টিফিন ক্যারিয়ারটাকে কিচেনে রেখে এসে। টেলিফোনের পাশে খামে বন্ধ চিঠিটা বিমুর। তাতে কি আছে তা জানার এক তীব্র কৌতূহল হওয়া সত্ত্বেও চিঠিটা খোলার সাহস তার হলো না তক্ষুনি। চামেলির মুখটা মনে পড়ল, কালোর মধ্যে মিষ্টি মুখটি, লম্বা ছিপছিপে গড়ন, মাথা ভরা চুল, তাতে আবার গন্ধ তেল মাখত। স্মিতা একদিন বলেছিল বিমুকে, ছুছনদের কি সর পর, চামেলি কি তেল। বিমু হেসেছিল। মেয়েটির চোখ দুটিও ভারী সুন্দর। বিমু চামেলি বহাল হওয়ার দিনই আড়ালে বলেছিল, এ যেন বনলতা সেন। একে কোত্থেকে জোগাড় করলে? সব শুদ্ধ বছর ধরে কাজ করেছিল চামেলি। নাস্তা, দুপুরের খাওয়া আর বিকেলের চা খেত। রাতে রান্না করে দিয়ে চলে যেত। ক্লাস 8-9 অব্দি পড়েছিল চামেলি। তারপর বাবা মারা যাওয়াতে আর পড়াশোনা করতে পারেনি। ভারী সভ্য-ভব্য ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে, ভদ্র ঘরেরই। অবস্থা বিপর্যয়ে এমন কাজ নিতে বাধ্য হয়েছিল। মাইনেও নিত 1500 টাকা। তবে ইট ওয়াজ ওয়ার্থ। ওর ছোট ভাইয়ের টাইফয়েড হওয়াতে ঘন ঘন কামাই করতে লেগেছিল বলেই হঠাৎ মেজাজ করে ছাড়িয়ে দিয়েছিল স্মিতা তাকে। বিমু কিছু বলেনি। তারপরে ভালো কাজের লোক আর পাওয়া যায়নি বলেই লোক আর রাখা হয়নি। বিমুই সব চালিয়ে নিত। চামেলি ফোনে এমন ভাবে কথা বলতো সকলের সঙ্গে যে সকলেই অবাক হয়ে যেত। ওরা বাড়িতে থাকলে সুন্দর হস্তাক্ষরে ফোনের মেসেজ লিখে রাখত, সবই ভালো। কিন্তু বিমু, ছি ছি, কি রুচি! পুরুষ মাত্রই কি এরকম? ফোনটা বাজলো। বিমু ফিরেছে? আমি কি যাব? প্রদ্যুম্নর গলা। একটু চুপ করে স্মিতা বলল, থ্যাংক ইউ, হ্যাঁ ফিরেছে। দাও তো রাস্কেলটাকে। আই উইল গিভ হিম আ থ্রাশিং। স্মিতা বলল, জানে গেছে, কাল করো। আজ টায়ার্ডও আছে, যা হিউমিডিটি। গেছিল কোথায়? ওর এক বন্ধু মারা গেছে।
আই সি। তা বলে যেতে কি হয়েছিল? সেই তো, অস্ফুটে বলল স্মিতা। ওকে তো জানোই, ওই রকমই। তারপর আরো একটু চুপ করে বসে থেকে বিমলেন্দু চিঠিটা খুলল। স্মিতা মেম সাহেব, কল্যাণী আসু। ব্যাপারটা ঘটতই, আজ আর কাল। রাগ করো না। তুমি আমাকে যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু আমি জানি যে অন্যায় করিনি, বরং তোমাকে মুক্ত করে দিয়েছি। তোমার সঙ্গী থেকে নামতে নামতে ক্রমশ আমি তোমার চাকরে পর্যবসিত হচ্ছিলাম। একজন চাকরের সঙ্গে থাকাটা তোমার মতো অ্যাকমপ্লিসড অ্যাঙ্গুয়েন্ট যুবতীর পক্ষে আদৌ সম্মানের হতো না। তুমি যখন গতকাল দুপুরে অফিস থেকে ফোন করে রীতিমতো অর্ডার করার ভঙ্গিতে আজ ধোকার ডালনা রাঁধতে বললে আমাকে, তখনই আমি মনস্থির করেছিলাম যে আমাদের লিভ টুগেদারের পালা এবারে শেষ করতে হবে। আশ্চর্য, কত সিদ্ধান্তর বীজে যে আমরা নিরন্তর বয়ে বেড়াই, কিন্তু কোন মুহূর্তে যে সেই বীজ অঙ্কুরিত হবে তা আমরা নিজেরাই জানি না। আগেকার দিনের মেয়েরা, যাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, যেভাবে রোজগেরে স্বামীর আজ্ঞা বহন করে এসেছেন হাজার হাজার বছর ধরে, তাদের মর্ম সহচরী এবং নম সহচরী হয়েছেন, তাদের সন্তান গর্ভে ধরেছেন, লালন পালন করেছেন হাসি মুখে, কখনো একটুও হীনবন্যতা বোধ না করে, তেমন করে কোনো পুরুষ কোনো রোজগেরে নারীর সেবাদাস এখনো হতে পারে না। পারে না, কারণ আমাদের রক্তে যে হাজার হাজার বছরের প্রভুত্ব রয়ে গেছে। ইট রানস ইন দ্য ব্লাড ইভেন টুডে। এদেশীয় নারী স্বাধীনতার এই প্রথম অধ্যায় পুরুষের সেই বোধ পুরোপুরি মুছে ফেলতে পারাটা হয়তো কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়, অন্তত আপাতত নয়। ভবিষ্যতে হয়তো অভ্যেস হয়ে যাবে, তোমার ভাষায় অভ্যেস। তাছাড়া তোমরা তোমাদের মধ্যে অনেকেই তোমারই মতো আর্থিক স্বাধীনতা নিয়ে ঠিক কি করবে, কেমন করে তা পুরোপুরি উপভোগ করবে, তাও এখনো পুরোপুরি ঠিক করে উঠতে পারোনি। নারী প্রগতি মানে যে জিন্স পরা নয়, ক্রেডিট কার্ডে সই করে যখন তখন যা তা কিনতে পারার স্বাধীনতা নয়, অফিসে 20-30 হাজারি পুরুষ অধস্তন কর্মীকে প্রচ্ছন্নভাবে হেয় করা নয়, চুল ছোট করে ফেলা নয়, তেলকে বিসর্জন দিয়ে শ্যাম্পুকে মাথায় চড়ানো নয়। তোমাদের এই স্বাধীনতা এবং প্রগতির মূল যে অনেকই গভীরে প্রথিত, তা বুঝতে পারার মতো সুবুদ্ধি এই হঠাৎ স্বাধীন হওয়া নব্যযুগের তোমরা হারিয়ে ফেলেছ। চামেলিও কিন্তু অত্যন্ত স্বল্প শিক্ষিত হলেও প্রগতিশীল নারী এবং অর্থনৈতিকভাবে স্বাধীনও। তার অত্যন্ত কষ্টার্জিত অর্থ, যদিও তার পুরো মাসের রোজগার তোমার 2 ঘন্টা রোজগারের সমান, তার বৃদ্ধা মায়ের রক্ষণাবেক্ষণ এবং তার মেধাবী ভাইয়ের পড়াশোনার জন্য খরচ করে সে। নিজের জন্যে প্রায় বিন্দু মাত্রই না রেখে। এই করাটাও এক ধরনের স্বাধীনতা বোধ থেকেই সে করে। কে কি করে, কেমন করে করে, তার চেয়েও বড় কথা সেই করার পেছনে স্বাধীনতা থাকে কিনা। ওর রোজগারটা আসে কোথা থেকে জানো? তোমার বাবা শিরিষ কাকুর কাছ থেকে। কাকিমা মারা যাওয়ার পর থেকেই তো উনি একা। তুমি তো কলকাতাতে বাস করেও তার জন্য কিছুই করো না ও করনি। বলেছ, that man had not done anything for me. Why should I care for him? স্মিতা
কিছু মনে করো না যদি আমি বলি যে তোমরা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েই ব্যবসাদার হয়ে গেছো, অনেক এনআরআই এর মতো। আমি সর্বস্ব। গিভ অ্যান্ড টেক ছাড়া তোমাদের মধ্যে অনেকেই আর কিছুই বোঝে না। তুমি শিরিষ কাকুকে কতবার গাড়ি পাঠিয়েছ তোমার সঙ্গে এসে ডে স্পেন্ড করার জন্য, কিন্তু উনি একবারও আসেননি। তোমার মতো স্ট্যাটাস সচেতন মানুষের পক্ষে চেতলার ওই গলির মধ্যে বস্তির পাশের একতলা বাড়িতে গিয়ে বাবার সঙ্গে সারাদিন কাটানো সম্ভব হয়নি। তোমার একমাত্র দাদা শোভন অস্ট্রেলিয়ার সিডনিতে তার অস্ট্রেলিয়ান স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে সেটেল। সেও তো লেখে আমাকে তার দেশ বলে কিছু নেই, কোনো পিছুটান নেই। আর কলকাতাতে থেকেও তোমারও নেই। তোমরা সবাই রুটলেস হয়ে গেছো। চামেলিকে তুমি ছাড়িয়ে দেবার পর ওর সঙ্গে কোনো সম্পর্ক আমার ছিল না, ওর ঠিকানাও আমার কাছে ছিল না। ওকে ভালো লাগতো আমার। তোমার সঙ্গে লিভ টুগেদার করি যে আমি, আর চামেলির প্রতি কোনো ইন্টারেস্ট ডেভেলপ করেনি। সত্যি বলছি, আদৌ করেনি। ফুল ভালো লাগলে কি তা ছিঁড়ে এনে ফুলদানিতে তোলা যায়? না তুললেও তো বাঁচে। কিন্তু শিরিষ কাকুর খোঁজখবর আমি নিয়মিত নিতাম। তোমার বাবা বলে তো বটেই, তাছাড়া ওকে আমি বাবার বন্ধু হিসেবেও পছন্দ করতাম বলে। মাস তিনেক আগে একদিন দুপুরবেলা ওকে দেখতে গিয়ে চামেলিকে সেখানে হঠাৎই দেখি। শিরিষ কাকু বলেন, আমার আর কোনো দুঃখ নেই বিমু। চামেলি আমার ছেলে ও মেয়ের অভাব পূরণ করেছে। কি বা দিতে পারি আমি ওকে? পেনশনে কটা টাকাই বা পায়। কিন্তু ও যা করে আমার জন্যে তা বলার নয়। ফুল কিনে এনে ঘর সাজায়, তোমার কাকিমার ফটোতে ফুলের মালা পরায় রোজ সকালে, যা আমার ছেলে মেয়েরা কখনো করেনি। হাতের রান্নার তো কোনো তুলনাই নেই, ব্যবহার তো অত্যন্ত রেসপেক্টেবল। পাশের দুটো ঘর খালি হবে, চাটুজ্জে মশাই তার মেয়ে জামাইয়ের কাছে চলে যাবেন এলাহাবাদে। বাকি জীবন সেখানেই কাটাবেন মেয়ে জামাইয়ের আন্তরিক আমন্ত্রণে। ওই দুটো ঘর পেয়ে গেলে আমি বলেছি চামেলি ওর মা ও ভাইকে নিয়ে এখানে চলে আসবে বস্তির ঘর ছেড়ে দিয়ে। ওর মতো সম্ভ্রান্ত মেয়ের পক্ষে ওই বস্তির পরিবেশে থাকা মুশকিল। অথচ বস্তির সব বয়সী মানুষই চামেলিদি বলতে অজ্ঞান। বুঝলে বিমু, কিছু কিছু ফুল থাকে যা সব রকম জমিতেই সমান সৌন্দর্যে ফোটে, তা মরুভূমি হোক কি তুষারাঞ্চল। শোনো স্মিতা, চামেলি প্রশস্তি করার জন্যে এই চিঠি লেখা নয়। চামেলি আজ ধোকার ডালনা করেছিল শিরিষ কাকুর জন্যে। ডাল আরো বাটা ছিল, আমি বললাম তোমার জন্যে আবার করতে। তুমি গতকাল খেতে চেয়েছিলে। তোমার কুশল জিজ্ঞেস করেছে চামেলি সব সময় গত 3 মাসে। তুমি যে ওকে ওর বিপদের কথা না বুঝেই নিষ্ঠুরভাবে ছাড়িয়ে দিয়েছিলে, সেজন্যে ওর মনে কোনো অভিযোগও আছে বলে লক্ষ্য করিনি। ভাবটা এমন, আবার ডাকিলেই যাইব। কিন্তু ও চাইলেও শিরিষ কাকু, তোমার পিতৃদেব, তাকে কচ্ছপের কামড়ে ধরেছেন। তোমার কাছে অপমানে অসম্মানে কাজ করার জন্যে চামেলিকে তিনি ছাড়বেন না। চামেলির জন্য তিনি একটা সৎপাত্র খুঁজছেন। গত 3 মাস ধরেই শুনছি। যদিও ও বয়সে আমার চেয়ে প্রায় 11-12 বছরের ছোট, তবু তোমার পিতৃদেব
শিরিষ কাকুর মতে সেটাই নাকি বিয়ের পক্ষে আইডিয়াল ডিফারেন্স। কাকিমা, মানে তোমার মা আর শিরিষ কাকুর মধ্যে নাকি ওই রকম ডিফারেন্সই ছিল। অ্যান্ড দে মেড আ ভেরি হ্যাপি কাপল। বিবাহযোগ্যা চামেলির পাত্র হিসেবে অ্যাপ্লাই করে কি খারাপ করলাম স্মিতা? লিভ টুগেদার আর বিয়ে তো এক নয়। লাভ তো আমারই। আমিই তো শিশুবধ করলাম। তাছাড়া চামেলির সঙ্গে অন্যভাবে মিশে বুঝতে পারছি যে আমার মধ্যে একজন প্যাট্রিয়ার্কের রক্ত বইছে। ম্যাট্রিয়ার্কাল সোসাইটিতে সামিল হতে আমার আরো 2-4 মানব জন্ম লাগবে। সরি, আজ রাতে তোমাকে পেটে কিল দিয়ে শুয়ে পড়তে হবে। কিন্তু তোমার চিঠি লেখার টেবিলের ওপর বান্টি আন্টিস কিচেনের ফোন নাম্বার আছে। আগামীকাল থেকে ওদের বললে তুমি যেমন চাইবে তেমন ডিনার এবং ছুটির দিনে লাঞ্চও ওরা হটকেসে করে পাঠিয়ে দেবেন। থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সব। আজ চান করে উঠে ব্রাউন ব্রেড আছে। ব্রাউন ব্রেড দিয়ে ধোকা খেয়ে গোটা চারেক ব্লাডি মেরি। ও, তাও তো বানিয়ে দিতাম ছাই আমি। তোমার বারম্যান না থাকলে তো বানাবেই বা কে? তার চেয়ে অ্যাঙ্গুদ্রা বিটার্স দিয়ে পিঙ্ক জিন বানিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ো। জানতেও পারবে না কখন রাত পোয়ালো। মাঝরাতে ঘুম ভাঙলে একটু কান্না কান্না ভাব জাগতে পারে। জাগলে আর একটা বড় জিন মেরে দেবে। কোনোদিন বলিনি, আজ বলি যে আমিও অনেকদিন অনেক রাত কেঁদেছি যখন আমার আত্মসম্মান আমাকে চিমটি কেটেছে। কিন্তু তোমাকে কখনো জানতে দিইনি। ড্রয়িং রুমে গিয়ে বারান্দার দরজা খুলে তারাভরা আকাশের দিকে চেয়ে কেঁদেছি। এক হতভাগা পুরুষ। নামি দামি জিনিসের মুখ আর দেখা হবে না, খাওয়া হবে না গ্র্যান্ডে বা জারাঙ্গায়ও। তবে শিরিষ কাকুর বন্ধু তোমার কর্নেল গোপাল কাকু আর্মি থেকে রিটায়ার করলেও আর্মির রামপান সস্তায়। দু বন্ধুতে রোজ সন্ধ্যাতে বসে খান আর টিভিতে ডিসকভারি চ্যানেল দেখেন। তাদের প্রসাদ পেলেই চলে যাবে। তবে এখন তো আমার নতুন দায়িত্ব কর্তব্য হলো শিরিষ কাকুর দেখাশোনা। তাছাড়া চামেলিকেও সুখে রাখতে হবে তো। তাই লেখালেখিতে মন দিতে হবে। তোমার কিসের অভাব? তোমার কত পুরুষ আছে। মাসে 2 লাখ মাইনে পাওয়া অনুরা সুন্দরীর কোনো অভাব কি থাকতে পারে? ইচ্ছে করলেই ফুল ফুটবে। শুধু ইচ্ছে হওয়ার অপেক্ষা। আমার মতো অপদার্থ তোমার জীবন থেকে বিদেয় হয়েছে তো আপদ গেছে। তুমি তো সন্তান চাওনি কখনোই। বলতে মাদার টেরেজার হোমের কাছ থেকে বাচ্চা অ্যাডাপ্ট করবে। মা হওয়ার কষ্টের মধ্যে দিয়ে যাবে না তুমি। আমি কিন্তু চাই। ছেলেবেলা থেকেই চেয়েছি। চামেলিও চায়। আমাদের বেশ দুটো গাবলু গুবলু বাচ্চা হবে। তাকে তো মন্টগ্রেস বা ইন্টারন্যাশনাল স্কুল বেলমার্টস বা সেন্ট জেভিয়ার্স বা লরেটোতে ভর্তি করবার ঝামেলা করব না আমরা। পড়াবো বাংলা মিডিয়াম স্কুলে। তারা বাংলা সাহিত্য পড়বে। সুকুমার রায়, লীলা মজুমদার, ব্যোমকেশ, শীর্ষেন্দু। বাংলা গান শুনবে। কীর্তন, পুরাতনী, রবীন্দ্রসঙ্গীত। একেবারে সাদামাটা বাঙালি করে মানুষ করব তাকে, যাতে সে তোমার বা তোমার দাদার মতো কৃতি না হয়ে ওঠে। আমরা যখন বুড়ো হব, মানে
আমি আর চামেলি। তখন সে আর তার বউ আমাদের দেখবে। আমাদের জীবনে আরাম বেশি থাকবে না অর্থের অভাবে, মানে অর্থ খুব কমই থাকবে, তবু অর্থের লোভ না থাকাতে আনন্দ থাকবে প্রচুর। আমার বা আমার স্ত্রীর বা আমার ছেলে মেয়ের জীবনকে জীবিকা পুরোপুরি গিলে ফেলবে না, তোমাদের জীবনকে যেমন গিলে খেয়েছে। আমরা উপরে তাকাবো না, নিচে তাকিয়ে আনন্দে থাকবো। সকলেরই যে সবকিছু থাকতে হবে তার কি মানে আছে? প্রার্থনা করো স্মিতা, আমরা দুজনে যেন সুখী হই। আজ বড় হিউমিডিটি, লিখতে লিখতে হাতের ঘামে চিঠি ভিজে যাচ্ছে, তবু আমার এই সিদ্ধান্তের কথা তোমাকে জানানো তো আমার কর্তব্য। ভালো থেকো, ধোকার ডালনাটা খেও। ইতি, তোমার বিমু। গল্পটি এখানেই শেষ হলো। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আমি হাজির হব এইরকমই আরো একটি সুন্দর গল্প নিয়ে গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে। ততদিনে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।